हेलो स्टूडेंट्स, वेलकम टू फिजिक्स वाला, वेलकम टू PW বাংলা। তো এইচএস পরীক্ষা তো একদম শেষের দোরগোড়ায় চলে এসছে এবং আমার এইচএস পরীক্ষার্থীরা সব পরীক্ষা দুর্দান্তভাবে দিয়ে দিয়েছে এবং লাস্টে চলে এসছে হয়তো তাদের সবথেকে ফেভারিট এক্সাম, কারুর আবার কারুর কাছে ভয়েরও হতে পারে, চলে এসে বায়োলজি এক্সাম। এবং বায়োলজি এক্সাম বলতে গেলেই মাথায় চলে আসে প্রচুর পড়তে হবে, অনেক ডায়াগ্রাম করতে হবে, অনেক চ্যাপ্টার্স রয়েছে, বটানি, জুলজি সব মিলিয়ে অনেক কিছু পড়তে হবে। তো এই সমস্ত চিন্তা ভাবনার মধ্যে আমি নিয়ে চলেছি লাস্ট মোমেন্টে এক ঝলকে বায়োলজিকে গোটাটা ইম্পর্টেন্ট যে জায়গাগুলো আছে সেগুলোকে দেখে নেওয়ার জন্য একটা ছোট্ট ভিডিও, যেরকম তোমরা বাকি সাবজেক্টসেও দেখেছো। তো আজকে এই যে টপিকগুলো আমি বলবো এগুলো জুলজির পার্ট তো বলবোই, এবং দেবজিৎ স্যারও বটানির পার্ট আমাকে বলে দিয়েছেন, যেগুলো তোমাদের কাছে পৌঁছে যাওয়ার দরকার যে খবরগুলো সেই জিনিসগুলোও বলে দেব। এবং স্যারও আসবেন, চিন্তা নেই, স্যার তোমাদের সাথে ডিসকাশন করবেন, ক্লাসও নেবেন। আমি জাস্ট তোমাদের এক ঝলকে কুইকলি বলে দেবো, যেহেতু বায়োলজি পরীক্ষা এখনও একটু দূরে আছে, কয়েকটা দিনের গ্যাপ আছে, হাতে 3টে দিন সময় আছে, ফলে যারা বায়োলজির বিও এখনও অবধি পড়েনি ঠিকমতো, হয়তো সারা বছরে পড়েনি, তাদের অন্যান্য কম্পিটিটিভ এক্সামের প্রিপারেশনের জন্য, তাদের ক্ষেত্রেও বলে রাখি, বা যারা সারা বছর ধরে ভালো করে বায়োলজিটা পড়েছো তাদের জন্য বলে রাখি, এই 3টে দিন একটু কষ্ট করে, একটু ভালো করে, যেভাবে বলবো সেই পয়েন্টগুলোকে ফোকাস করে যদি তারা পড়ে নেয়, তাহলে তাদের ভালো মার্কস 90, 95, 100 আউট অফ 100 আটকাতে পারবে না কেউ। তো সেই চেষ্টাটা মাথায় রেখে আজকে আমি বলে দেবো ইম্পর্টেন্ট টপিক কোনগুলো রয়েছে। তো আমরা আজকে এই ক্লাসে আমি তোমাদের শুধু জুলজি বলবো না, বটানি অ্যান্ড জুলজি দুটোই বলবো, তাই বায়োলজি বলছি। স্যারও তোমাদের এসে পুরো জিনিসটাই একবার ক্লিয়ার করে দেবেন। আমি জুলজির পার্টটাতে একটু বেশি ফোকাস করে দেবো, কারণ জানোই যেহেতু আমি জুলজি করে, আর বটানি পার্টগুলো বলে দেবো, ঠিক আছে? তো আমরা দেখে নিই যে আমরা জানি যে আমাদের 5টা ইউনিট রয়েছে। 5টা ইউনিট কি কি? একটা জীবের জনন, জিনতত্ত্ব ও বিবর্তন, জীববিদ্যা, মানব কল্যাণ, জৈব প্রযুক্তিবিদ্যার প্রয়োগ, বাস্তববিদ্যা এবং পরিবেশ। এবং প্রত্যেকটা পার্ট থেকে, ইচ অ্যান্ড এভরি পার্ট থেকে কতটা প্রশ্ন আসে সেটাও আমি পাশে লিখে দিয়েছি। আমি ইচ অ্যান্ড এভরিথিং ভাগ করে তোমাদের বলে দেবো, যারা এখন অবধি বায়োলজিকে ভালো করে শুরুও করনি তাদেরও হেল্প হয়ে যাবে, ঠিক আছে? তো আমি দেখতে পাচ্ছি কি সবথেকে বেশি প্রশ্ন আসার জায়গা হলো আমাদের ইউনিট 2টা, কিন্তু যেখানে জিনতত্ত্ব এবং বিবর্তন, যার মধ্যে 3টে চ্যাপ্টার পড়ে, একটা প্রিন্সিপাল অফ ইনহেরিটেন্স, একটা মলিকুলার বেসিস অফ ইনহেরিটেন্স এবং এভলিউশন। এই 3টে চ্যাপ্টারকে মিলিয়ে 18 মার্কস আসে, কিন্তু অনেকটা মার্কস। এবং তারপরেই চলে আসছে আমাদের সেকেন্ড, এটা হচ্ছে তাহলে ফার্স্ট হলো। সেকেন্ড পজিশনে রয়েছে কিন্তু 3টে আমাদের সেকশন, 3টে সেকশন কিন্তু আমাদের কি রয়েছে না সেকেন্ড পজিশনে রয়েছে। কোনগুলো? না আমাদের জীবের জনন, আমাদের জীববিদ্যা, মানব কল্যাণ এবং বাস্তববিদ্যা, পরিবেশ। এর আন্ডারে অনেকগুলো চ্যাপ্টার্স রয়েছে, কিন্তু যদি আমরা ভালো করে ফোকাস করে দেখি, বায়োটেকনোলজি এটা হলো এমন একটা ইউনিট যেখানে একটাই চ্যাপ্টার, যেখানে আমাদের পাঠ্য বই অনুযায়ী একটাই চ্যাপ্টার, কিন্তু তার থেকে 10 নম্বর প্রশ্ন আসে। তাহলে কোনো পার্টই বাদ দেওয়ার মতো নয়, এবং কোন পার্টটাতে বেশি ফোকাস করতে হবে, বেশি মার্কস পাওয়া যাবে, সেটাও আমরা দেখতে পেলাম। এবার আমি চলে যাব আমাদের মার্কিং প্যাটার্নে। 70 মার্কসের কোয়েশ্চেনের মধ্যে ফার্স্ট যে 14টা এমসিকিউ আসে, তার মধ্যেও ম্যাক্সিমাম এমসিকিউ কিন্তু কোথা থেকে আসে না প্রিন্সিপাল অফ ইনহেরিটেন্স, মলিকুলার বেসিস অফ ইনহেরিটেন্স, এভলিউশন। তারপরেই আসে কোথা থেকে না জীবের জনন, যার মধ্যে রিপ্রোডাকশন ইন অর্গানিজম, জীবের জনন রয়েছে, সপুষ্পক উদ্ভিদের যৌন জনন রয়েছে, মানুষের জনন রয়েছে, জননগত স্বাস্থ্য আছে, সেখান থেকে আসছে 3 মার্কস। তারপরে বাস্তববিদ্যা পার্ট থেকে আসছে 3 মার্কস, এবং বাকি দুটো থেকে 2 মার্কসের কিন্তু কোয়েশ্চেন আসছে। এমসিকিউ এর পরে এসএকিউতে কিন্তু আমরা জৈব প্রযুক্তি থেকে কোনো কোয়েশ্চেন পাই না, বাকি প্রত্যেকটা ইউনিট থেকে কিন্তু 1 মার্কস করে কোয়েশ্চেন আসে। তারপরে ইউনিটে চলে যাই, যেখানে এসএকিউ 2 মার্কসের কোয়েশ্চেন, প্রত্যেকটা ইউনিটকে ইকুয়াল ওয়েটেজ দেওয়া হচ্ছে। 2 মার্কসের কোয়েশ্চেন কিন্তু সব জায়গা থেকে আসবে, একটা করে তো আসবেই। নেক্সট চলে আসি আমরা 3 মার্কসের কোয়েশ্চেনে। 3 মার্কসের যে কোয়েশ্চেনটা, সেখানে সব থেকে বেশি ইম্পর্টেন্স পায় কিন্তু ইউনিট নাম্বার 3, যেমন হিউম্যান হেলথ অ্যান্ড ডিজিজ অর্থাৎ স্বাস্থ্য এবং রোগ। তার সাথে সাথে চলে আসে হচ্ছে মানব কল্যাণে অণুজীব অর্থাৎ মাইক্রোবস ইন হিউম্যান ওয়েলফেয়ার, এবং খাদ্য উৎপাদনে উন্নতি সাধন, এই পার্টটা, ঠিক আছে? দেন তারপরে চলে আসছে কি অবশ্যই জিনতত্ত্ব এবং জৈব প্রযুক্তি। তাহলে জৈব প্রযুক্তি থেকে কিন্তু 3 মার্কসের কোয়েশ্চেন আমরা বেশি পাচ্ছি, এটা মাথায় রাখতে হবে। এবং জিনতত্ত্ব থেকেও কিন্তু তাই। জীবের জনন এবং
লাস্ট ইউনিট থেকে 3 মার্কস। নেক্সট আমরা আসছি সব থেকে বেশি আমাদের ভয় পাওয়ার জায়গা, বলবো না, নাও হতে পারে, যে 5 মার্কসের কোয়েশ্চেন। এই 5 মার্কসের কোয়েশ্চেন কটা আসে? 3টে আসে 5 মার্কসের কোয়েশ্চেন। এই 3টে যে 5 মার্কসের কোয়েশ্চেন আসে তার মধ্যে একটা অবশ্যই জানো তোমরা হিউম্যান রিপ্রোডাকশন থেকে আসে, এটা তোমরা জানো যে একটা কোয়েশ্চেন হিউম্যান রিপ্রোডাকশন থেকে আসে, একটা কোয়েশ্চেন আসে হচ্ছে কোথা থেকে না মলিকিউলার বেসিস অফ ইনহেরিটেন্স থেকে আসে, ট্রান্সক্রিপশন ট্রান্সলেশন কোনো একটা প্রসেসকে লিখতে দেয়, এবং একটা 5 নম্বরের কোয়েশ্চেন আসে লাস্ট ইউনিট থেকে। তো লাস্ট ইউনিট বা বড় কোয়েশ্চেনের আনসার জন্য কিন্তু এই 3টে ইউনিটের উপর আমাদের ফোকাস করতে হবে, যার মধ্যে ফার্স্ট ইউনিটের 2টো চ্যাপ্টার থেকে অরেও কোয়েশ্চেন আসতে পারে, জীবের জনন থেকেও আসতে পারে, সপুষ্পক উদ্ভিদের যৌন জনন থেকেও আসতে পারে। চলে আসি ইম্পর্টেন্ট জায়গাগুলোতে। তো আমাদের ফার্স্ট ইউনিটের মধ্যে আছে জীবের জনন, সপুষ্পক উদ্ভিদের যৌন জনন, মানুষের জনন, জননগত স্বাস্থ্য। এর মধ্যে যদি আমি ফোকাস করতে বলি, মেজর ফোকাস করতে হবে এই 2টো চ্যাপ্টারের ওপরে, সপুষ্পক উদ্ভিদের যৌন জনন এবং মানুষের জনন, যেখান থেকে 5 মার্কসের কোয়েশ্চেন কিন্তু আমরা অবশ্যই পাবো, আমরা খুব ভালো করে জানি, এবং বাকি জায়গাগুলো থেকে কিন্তু আমরা শর্ট কোয়েশ্চেন পাবো, ব্রড কোয়েশ্চেন কিন্তু পাবো না। দেখবে পরীক্ষা প্রশ্নপত্র সেম জিনিসই পাবে। তো আমি একদম শুরুতেই চলে আসি জীবের জননে। তো জীবের জনন যখন আমরা পড়ছি, জীবের জননে সবার আগে সিনগ্যামি কাকে বলে খুব ভালো করে পড়বে, আইসোগ্যামি, অ্যানাইসোগ্যামি, উগ্যামি, এটার তুলনা, এটার ডেফিনেশনও আসতে পারে, এটার এক্সাম্পলও আসতে পারে, এমসিকিউ হিসেবে এক্সাম্পলও আসতে পারে। রেণু উৎপাদনের পদ্ধতি, অযৌন জননের ভাগ এবং উদ্ভিদের জোড় কলম পদ্ধতি, জোড় কলমের পদ্ধতি অর্থাৎ স্টক আর শিয়র নিয়ে যে জোড় কলম পদ্ধতি হয় সেটাও পড়বে। এর সাথে সাথে পড়বে কিন্তু যত ধরনের ডিভিশন হয় অর্থাৎ দ্বিবিভাজন, বহু বিভাজন, এগুলো যে পার্টগুলো ছিল এই পার্টগুলোকেও কিন্তু ভুললে চলবে না, এগুলোর এক্সাম্পলগুলো কিন্তু ভালো করে দেখে নিও। এখান থেকে কিন্তু এমসিকিউ প্রশ্ন আসে, তো এক্সাম্পল যেখানে যেখানে আছে ভালো করে পড়বে। চল রেণু, অচল রেণু, এগুলোর এক্সাম্পলসও কিন্তু ভালো করে পড়ে নিও। ভেরি ভেরি ইম্পর্টেন্ট পয়েন্ট, যেগুলো ইম্পর্টেন্ট আমার মনে হচ্ছে আমি সেগুলো তোমাদের লিখে দিচ্ছি, সেগুলো মাথায় রেখো, ঠিক আছে। এবং এখানে সুন্দর ডায়াগ্রাম আছে। আমি বলবো যদি কোনোদিনও প্রশ্ন এসে যায় যে দ্বিবিভাজন কি বা বহু বিভাজন কি, অলওয়েজ ট্রাই টু গিভ আ ডায়াগ্রাম, সবসময় একটা ডায়াগ্রাম দিয়ে দেবে, আনসার আরও বেটার হবে, ঠিক আছে। নেক্সট চলে আসি এর পরের চ্যাপ্টারে, সপুষ্পক উদ্ভিদের যৌন জনন। এবার তোমরা খুব ভালো করে জানো এই চ্যাপ্টারে এই ডায়াগ্রামটা ভীষণ ইম্পর্টেন্ট, এটা স্যারও তোমাদের বলেছে। এছাড়া মাইক্রোস্পোরোজেনেসিস, মাইক্রোস্পোরোজেনেসিস খুব ইম্পর্টেন্টের মধ্যে পড়ে। এছাড়া আর কি আছে, এছাড়া আছে যখন আমরা মানে ডাবল ফার্টিলাইজেশন পড়ি অর্থাৎ দ্বিনিষেক পদ্ধতি যখন পড়ি, সেই পার্টটাও এর মধ্যে খুব ইম্পর্টেন্ট। দেখো স্যারও দিয়েছিলেন যে দ্বিনিষেক পদ্ধতি বা ডাবল ফার্টিলাইজেশন খুব ভালো করে পড়তে হবে, কোথায় ট্রিপল ফিউশন হচ্ছে সেটাও খুব ভালো করে জানতে হবে, এই জিনিসগুলো খুব ভালো করে, এখানে ট্রিপল ফিউশন কোথায় হয় না হয় সেই জিনিসগুলো ভালো করে পড়বে। এছাড়া দ্বিবীজপত্রী উদ্ভিদের ভ্রূণের বিকাশ কী করে হচ্ছে। নেক্সট হচ্ছে যেগুলো 1 মার্কে কোয়েশ্চেনে আসতে পারে, টিকা হিসেবে আসতে পারে, 1 মার্কে আসতে পারে, ডিফারেন্স হিসেবে আসতে পারে, সেখানে খুব ইম্পর্টেন্ট টার্ম যে কি টার্মগুলো রয়েছে, অ্যালোগ্যামি, অটোগ্যামি, গেইটোনোগ্যামি, হোমোগ্যামি, ক্লেস্টোগ্যামি, ক্যাজমোগ্যামি, এগুলো খুব ইম্পর্টেন্ট। আচ্ছা, বায়ুপরাগী, পতঙ্গ পরাগী ফুলের যে বৈশিষ্ট্য, যখনই কোনো ফুল বায়ুপরাগী হবে তাদের পলেন গ্রেনসগুলো কীরকম হবে, হালকা হবে যাতে ইজিলি উড়ে যেতে পারে হবে, সেক্ষেত্রে কাউকে বায়ুপরাগী যদি হয় অ্যাট্রাকশনের কোনো দরকার নেই, কিন্তু পতঙ্গ পরাগী যদি হয় সেক্ষেত্রে অ্যাট্রাকশনের দরকার, কালারফুল ফুল হতে হবে, তার সাথে সাথে নেকটার থাকতে হবে, এই পয়েন্টগুলো কিন্তু এগুলো তোমরা ডিরেক্টলিও আসতে পারে, এটা কিন্তু ডিফারেন্স ফরম্যাটেও কিন্তু আসতে পারে। এছাড়া অপুংজনী, অ্যামফিমিক্সিস এবং বহুভ্রূণতা বা পলিএমব্রাইনি, এগুলো কিন্তু তোমাদের 1 মার্কে কোয়েশ্চেনে আসতে পারে। যেখানে যেখানে এক্সাম্পলস লেখাও নেই, যে জায়গাগুলোতে এক্সাম্পলস হয়তো লেখাও নেই সেই জায়গাগুলোতেও কিন্তু মানে কোয়েশ্চেনে হয়তো লেখা নেই যে উদাহরণ সহ লেখো, বাট স্টিল ইউ ট্রাই টু গিভ এক্সাম্পল দেবে, হ্যাঁ যদি ঠিক জানো তবেই দেবে। এটা কিন্তু আর বলে রাখছি যা তা ভুলভাল এক্সাম্পল দিয়ে ঠিক আনসারটার মার্কস কমিয়ে দিও না, যেখানে এক্সাম্পলে তোমরা শিওর সেই এক্সাম্পলগুলো অবশ্যই রেখে দেবে। সাথে সাথে এই ডায়াগ্রামটা কেন এটা আমি দিয়েছি, বিকজ দিস ডায়াগ্রাম ইজ ভেরি ভেরি ইম্পর্টেন্ট, এই ডায়াগ্রামটা কিন্তু অবশ্যই প্র্যাকটিস করবে।
নেক্সট চলে আসছি ফেভারিট চ্যাপ্টার হিউম্যান রিপ্রোডাকশন। কেন ফেভারিট? কারণ এখান থেকে 5 মার্কসের কোয়েশ্চেন আসে, আমরা খুব ভালো করে পড়েছি এবং আমরা জানি এবছর আসার সমূহ চান্সেস রয়েছে কিসের না শুক্রাশয়ের কলাস্থানিক গঠন, সমূহ চান্সেস রয়েছে শুক্রাশয়ের কলাস্থানিক গঠন, তা না হলে স্পার্মাটোজেনেসিস। যখনই স্পার্মাটোজেনেসিস বলবে অলওয়েজ ট্রাই টু গিভ দ্য আনসার ইন আ টেবিল ফরম্যাট। যদি 3 মার্কসের কোয়েশ্চেন এলো, 3 মার্কসের কোয়েশ্চেন এলো ফ্লো চার্টে লিখবে, 3 মার্কসের মতন লিখে দেবে। যদি কোয়েশ্চেন এলো 5 মার্কসে তো অবশ্যই ফ্লো চার্ট লিখবে, এক্সপ্লেনেশন দেবে, বুলেট পয়েন্ট করে এক্সপ্লেন করবে, বুলেট পয়েন্ট করে এক্সপ্লেন করবে, প্যারাগ্রাফ লিখবে না, নো প্যারাগ্রাফ লিখবে না, খুব ভালো করে বুলেটের মতন পয়েন্ট করবে। মানব দেহের স্ত্রী জননতন্ত্রের চিত্র সহ সংক্ষিপ্ত বিবরণ দাও, ডায়াগ্রাম, চিত্র সহ বলেছে, এক্সপ্লেনেশন দেবে, ডায়াগ্রামটা একটা ফুল ক্লিয়ার পেজে ডায়াগ্রাম রাখবে যেখানে আলাদা করে মেনশন করা আছে চিত্র সহ, তার মানে এখানে হিডেন নেই, বলেই দিয়েছে মার্কসটা চিত্রের ওপর রয়েছে, সো 2+3 আমরা এক্সপেক্ট করতেই পারি। তো একটা গোটা খালি পেজে ক্লিয়ার ডায়াগ্রাম রাখবে আর এক পেজে এক্সপ্লেন করবে। চিত্রসহ মানব ডিম্বাশয় কলাস্থানিক গঠন, রজচক্র নিয়ন্ত্রণে হরমোনের ভূমিকা। দেখো রজচক্র নিয়ন্ত্রণে 9 প্রশ্ন আসতে পারে ডিম্বাশয়ের, 9 প্রশ্ন আসতে পারে জরায়ু, এই দুটোই আসতে পারে, কিন্তু বোধ দেখা যে হরমোনের ভূমিকাটা খুব ইম্পর্টেন্ট। কোথায় LH কাজ করছে, LH ডিম্ব নিঃসরণে হেল্প করে, FSH ফলিকলের ডেভেলপমেন্টে হেল্প করে, এই এক্সপ্লেনেশনগুলো। ইস্ট্রোজেনের গ্রাফ 2 বার বেড়ে যাচ্ছে, প্রোজেস্টেরন এর লেভেল বেড়ে যাচ্ছে, কর্পাস লুটিয়াম থেকে বেরোচ্ছে প্রোজেস্টেরন, তো এখান থেকে কিন্তু 1 মার্কের প্রশ্ন আসবে। আমি যে তোমাদের বলছি এইগুলো নট ফর অনলি 5 মার্কস, এই প্রত্যেকটা টপিক থেকে 1 মার্ক 2 মার্ক 3 মার্ক আসতেই পারে, তো সব কটা জায়গা কিন্তু ফোকাস করতে হবে। এরপর চলে আসে মানব দেহের পুং জননতন্ত্রের চিত্র সহ বিবরণ, পার্থক্যের মধ্যে স্পার্মাটোজেনেসিস, ওভোজেনেসিস, মরুলা, ব্লাস্টুলা, অবশ্যই এক্ষেত্রে ডায়াগ্রাম দেবে, ডায়াগ্রাম ইজ মাস্ট, ঠিক আছে। এবং শুক্রাশয় কলাস্থানিক গঠনের ডায়াগ্রাম আমি বার বলিয়ে দিয়েছি ক্লাসে, সেটা ভালো করে দেখবে ডায়াগ্রামগুলো, নালিকাগুলো, যেখানে যদি চার্ট ফর্মে আনসার দিতে পারো চার্ট ফর্মে দিয়ে এক্সপ্লেন করে দেবে, এমনভাবে আনসার লিখবে যাতে মনে হয় যে এই 5 মার্কস তুমি টিচারের কাছ থেকে একদম ছিনিয়ে আনছো, একদম টিচার একটা মার্কস কাটার জায়গা পাবে না, এইভাবে কিন্তু আনসারটা লিখতে হবে, ঠিক আছে। নেক্সট চলে আসছি আমরা জননগত স্বাস্থ্যের মধ্যে ভেরি ইম্পর্টেন্ট, ফার্স্টে তো আলোচনা করো কি, খুব ইম্পর্টেন্ট কোয়েশ্চেন হচ্ছে সিফিলিস গনোরিয়া এর জীবাণু বিজ্ঞানসম্মত নাম, সাইন্টিফিক নেম, জেনাস আর স্পিসিস, জেনাস স্পিসিস, মনে রাখবে, আলাদা আলাদা আন্ডারলাইন করবে, এটা ক্যাপিটাল হবে, এটা স্মল হবে, এটা ক্যাপিটাল হবে, এটা স্মল হবে, জানো তো এগুলো তো আমি বুঝিয়েছিলাম, ক্লাসেও বলেছিলাম যে চলো ট্রেপোনেমা প্যালিডাম, টিটা ক্যাপিটাল হবে, ট্রেপোনেমাতে আলাদা আন্ডারলাইন করবে, প্যালিডামের পিটা স্মল হবে, আলাদা আন্ডারলাইন করবে, দুটোর ক্ষেত্রে খুব ইম্পর্টেন্ট, বিকজ এগুলো কিন্তু 1 মার্কে দেয়। ভ্যাসেকটমি টিউবেকটমির মধ্যে পার্থক্য লেখো, ভ্যাসেকটমি টিউবেকটমি যদি এভাবেও প্রশ্ন আসতে পারে বা স্থায়ী বন্ধাত্মকরণের পদ্ধতি হিসেবেও আসতে পারে, MCQতেও আসতে পারে। নেক্সট কপারটি কি, এবার ফুল ফর্ম মানে ফুল ফর্ম হিসেবেও আসতে পারে অথবা ডিরেক্টলি IUD কি, ZIFT কি, তো আমি ক্লাসে ফুল ফর্মের লিস্ট দিয়ে দিয়েছি ইচ অ্যান্ড এভরি চ্যাপ্টার ধরে, তো আমার মনে হয় না এখানে কোনো প্রবলেম হতে পারে। IUD, IUCD, জাইগোট ইন্ট্রাফ্যালোপিয়ান ট্রান্সফার, গ্যামেট ইন্ট্রাফ্যালোপিয়ান ট্রান্সফার, ইন্ট্রাইউটেরাইন ট্রান্সফার, অ্যাসিস্টেড রিপ্রোডাক্টিভ টেকনোলজি, অ্যাকোয়ার্ড ইমিউনোডেফিসিয়েন্সি সিন্ড্রোম, মেডিকেল টার্মিনেশন অফ প্রেগনেন্সি, ইনভিট্রো ফার্টিলাইজেশন, ঠিক আছে, অ্যামনিওসেন্টেসিস এবং এর তাৎপর্য লেখো। MTP বলতে কি বোঝো, মেডিকেল টার্মিনেশন অফ প্রেগনেন্সি, ভেরি ইম্পর্টেন্ট, এটা কিন্তু অবশ্যই পড়ে রাখবে, ঠিক আছে। চলে আসছি আমাদের নেক্সট ইউনিটে, বংশগতি এবং বিভেদ, বংশগতির আণবিক ভিত্তি, মলিকুলার বেসিস অফ ইনহেরিটেন্স, অভিব্যক্তি, যেটা একটাই চ্যাপ্টার হয় সেটাকে দুটো ভাগে এখানে ভাগ করা আছে আমরা জানি, কিন্তু আমরা দেখে নেব। তো সবার আগে তোমাদের জেনেটিক্সে যেটা সব থেকে ইম্পর্টেন্ট হয়, মেন্ডেলের যে এক্সপেরিমেন্ট, সেটা তো আমরা ছোটোবেলা থেকে করে আসি, কিন্তু মেন্ডেলের এক্সপেরিমেন্টের যেখানে ডেভিয়েশন হচ্ছে, যেমন সহপ্রকটতা, কোডমিনেন্স, যেটা আমরা ব্লাডের ক্ষেত্রে দেখতে পাই, AB ব্লাড গ্রুপের ক্ষেত্রে IA IBর জন্য AB ব্লাড গ্রুপ হচ্ছে, দুটো ডমিনেন্ট অ্যালিলি নিজেকে এক্সপ্রেস করতে পারছে, সেরকমই আমরা দেখতে পারি হচ্ছে ইনকমপ্লিট ডমিনেন্স বা অসম্পূর্ণ প্রকটতা, ঠিক আছে, তো সেটা আমরা দেখতে পারি স্ন্যাপড্রাগনের ক্ষেত্রে, একটা লাল ফুল একটা সাদা ফুল, ঠিক আছে, এদের যখন আমরা F1 জেনারেশন পাচ্ছি তো সেক্ষেত্রে আমরা কি পাচ্ছি, পিঙ্ক কালারের ফ্লাওয়ার পাচ্ছি, রেড অ্যান্ড হোয়াইট ছিল, রেডটা ছিল কীরকম, রেড অ্যান্ড হোয়াইট ছিল, রেড ছিল কিন্তু আমাদের এক্ষেত্রে একটা ডমিনেন্ট অ্যালিল প্রকট, কিন্তু সেটা নিজেকে হাফ এক্সপ্রেস করছে, হোয়াইটটাও হাফ এক্সপ্রেস করছে, তাই আমরা পিঙ্ক কালার পেয়ে যাচ্ছি, রাইট, তো এটা হচ্ছে ইনকমপ্লিট ডমিনেন্স, তো অবশ্যই এক্সাম্পল দেবে। তো সেরকমভাবে যেরকম এর আগের চ্যাপ্টারগুলোতেও 1 মার্কে তোমাদের শর্ট কোয়েশনে কি বলে ডেফিনেশন আসতে পারে, এরকম
এখানেও সহপ্রকটতা, প্রকটতা, মাল্টিপল অ্যালিলিজম, আচ্ছা পলিজেনিক ইনহেরিটেন্স, ঠিক আছে, এর সাথে সাথে পলিজেনিক ইনহেরিটেন্স এই ধরনের যে টপিকগুলো আছে এগুলো কিন্তু ইম্পর্টেন্ট, এক্সাম্পল কিন্তু দেবে, এক্সাম্পল অতি অবশ্যই দেবে। পলিজেনিক বংশানুসরণের টিকা লেখো। বংশগতি ক্রোমোজোমীয় তত্ত্বটি লিখতে হবে, সাটন অ্যান্ড বোভেরির যে তত্ত্বটি আছে। মৌমাছি এবং পাখি লিঙ্গ নির্ধারণের ক্ষেত্রে কোনটা হেটেরোগ্যামেটিক কোনটা হোমোগ্যামেটিক, আমাদের ক্ষেত্রে কি হয়, আমাদের ক্ষেত্রে পুরুষরা হয়ে যায় এক্স ওয়াই হেটেরোগ্যামেটিক, কিন্তু পাখিদের ক্ষেত্রে সেটা উল্টো হয়, ফিমেলরা হয় হেটেরোগ্যামেটিক, মেলরা হয় হোমোগ্যামেটিক। ইন কেস অফ মৌমাছি আমরা পড়ি মৌমাছিদের ক্ষেত্রে কি হয়, যে মেলরা হয়, মেল আনফার্টিলাইজ যে এগগুলো থাকে সেখান থেকে মেল যে মৌমাছিগুলো সেগুলো তৈরি হয়, ঠিক আছে, পার্থেনোজেনেসিসও পড়তে হবে। নেক্সট, ক্রোমোজোমের গঠন বর্ণনা করো, সেন্ট্রোমিয়ারের কাজ লেখো। ক্লাইনফেল্টার টার্নার সিনড্রোম, ডাউন সিনড্রোম, এগুলো প্রত্যেকটাই ইম্পর্টেন্ট। ক্লাইনফেল্টার সিনড্রোম তার ক্রোমোজোমটা কীরকম হবে, এগুলোর ক্রোমোজোম কি হবে, এগুলোর ক্ষেত্রে ক্রোমোজোম কি হবে, ক্লাইনফেল্টার সিনড্রোম, টার্নার সিনড্রোম, ডাউন সিনড্রোম। আর আমরা যেরকম পড়ি যে কোন প্রসেসে আমরা এই যে ডিজিজগুলো আছে এগুলোকে ধরতে পারি, যেরকম ধরো এর আগে এখানে আমি চ্যাপ্টারটা পড়ালাম, এর সাথে সাথে একটা খুব ইম্পর্টেন্ট জায়গাও আমি বলতে ভুলে গেলাম, দ্যাট ইজ অ্যামনিওসেন্টেসিস। অ্যামনিওসেন্টেসিস দিয়ে কোন কোন রোগ ধরা যায় সেটাও কিন্তু খুব ভালো করে পড়বে, এখানেও কিন্তু বিভিন্ন এরকম ক্রোমোজোমাল ডিসঅর্ডার্সের কথা বলা আছে। নেক্সট, লিঙ্কড জিন কাকে বলে, ক্রসিং ওভার কাকে বলে। লিঙ্কড জিন যদি হয় ক্রসিং ওভার হবে না, যদি জিনগুলো দূরে দূরে থাকে তাদের মধ্যে ক্রসিং ওভার হয়ে যেতে পারে। মেন্ডেলের সাফল্যের পেছনে কি কারণ ছিল, মটর গাছ কেন চুজ করেছিল, এটাও একটা প্রশ্নের মধ্যে আসে যে কেন মটর গাছ কেন চুজ করা হয়েছিল, ঠিক আছে, এবং মটর গাছের মধ্যে যে বৈশিষ্ট্যগুলো থাকে, যে 7 কন্ট্রাস্টিং ক্যারেক্টার্স যেগুলো আছে সেগুলো কিন্তু মাথায় রাখতে হবে, ঠিক আছে। এরপর চলে আসি তোমাদের সবথেকে ফেভারিট পার্ট অফ বটানি বলা যেতে পারে, বা আমারও খুব ফেভারিট পার্ট অফ বটানি, দ্যাট ইজ মলিকুলার বেসিস অফ ইনহেরিটেন্স। ভীষণ ভীষণ ইন্টারেস্টিং আর ভালো জায়গা, এবং এখান থেকে 5 মার্কস ধরে রাখো আসবে। তো প্রথমে সিম্পল কোয়েশ্চেন দিয়ে আসি, ডিএনএ দ্বিতন্ত্রী গঠন ব্যাখ্যা করো, ডিএনএকে প্যাকেজিং কাকে বলে। ওকে, নেক্সট, অর্থাৎ নিউক্লিওজোম মডেলটা ভালো করে পড়তে হবে ডিএনএ প্যাকেজিংয়ের ক্ষেত্রে। নিউক্লিওজোম কাকে বলে, নিউক্লিওজোমের ক্ষেত্রে ডায়াগ্রাম ইজ মাস্ট, খুব ভালো করে ডায়াগ্রাম দেবে। এখানে যে হিস্টোন অক্টামারটা তৈরি হচ্ছে সেটাও আলাদা করে দেখাবে, হিস্টোন অক্টামার যে তৈরি হচ্ছে সেটাও আলাদা করে দেখাবে। এইভাবে H3, H4, H2A, H2B, H1 হিস্টোনে কী করে ডিএনএটা প্যাঁচাচ্ছে, লিঙ্কার ডিএনএ থাকছে সেই স্ট্রাকচারটা ভালো করে দেখাবে। এমআরএনএ, আরআরএনএ, টিআরএনএ কাজ লেখো, সেই সাথে সাথে টিআরএনএ স্ট্রাকচারও কিন্তু মাথায় রাখবে। ট্রান্সলেশনের প্রারম্ভিক দশা কাকে বলে, ভেরি ইম্পর্টেন্ট। ট্রান্সলেশন শুরু হওয়ার আগে ইনিশিয়েশন ফেজে কী কী চেঞ্জেস হয়, জিনগত বস্তুর পরীক্ষার ক্ষেত্রে ভেরি ইম্পর্টেন্ট, গ্রিফিথের হার্শি চেজের পরীক্ষা। তো এটা ক্ষেত্রে কিন্তু 5 মার্কসের কোয়েশ্চেন আসতেই পারে, যে গ্রিফিথের পরীক্ষা, ইঁদুরের যে পরীক্ষা স্ট্রেপ্টোকক্কাস নিউমোনিয়া দিয়ে, তার সাথে সাথে হার্শি চেজের ক্ষেত্রে যেখানে রেডিও লেভেল করা হবে, একটা কি কাকে করা হবে, প্রোটিনকে করা হবে, আর একটা কাকে, মানে একটা সালফারকে করা হচ্ছে আর একটা ফসফেটকে করা হচ্ছে, তাই তো, এই দুটোকে কি করা হয়, রেডিও লেভেল করা হয়। এবার তারপরে রেডিও লেভেল কোথায় শো করছে তার উপর ডিপেন্ড করে ডিএনএ যে জেনেটিক মেটেরিয়াল সেটা প্রুফ করা যায়, ঠিক আছে। এবার প্রশ্ন এরকমভাবেও আসতে পারে যে ডিএনএ যে জেনেটিক মেটেরিয়াল সেটা কীভাবে প্রুফ করা যায়, সেটার মধ্যে হার্শি চেজও লেখা যেতে পারে। এবার যদি পুরো প্রসেসটা লেখে তাহলে 3টে এক্সপেরিমেন্টকেই ছোটো ছোটো করে কিন্তু লিখতে হয়। ট্রান্সক্রিপশন পরীক্ষার প্রধান বৈশিষ্ট্য লেখো, জেনেটিক কোডে 3টি বৈশিষ্ট্য, ভেরি ইম্পর্টেন্ট। জেনেটিক কোড যে আনঅ্যাম্বিগুয়াস, তারপরে ডিজেনারেট, এটা আমরা জানি যে একটা কোড একটা অ্যামাইনো অ্যাসিডকে কোড করবে, কিন্তু একটা অ্যামাইনো অ্যাসিড অনেকগুলো জেনেটিক কোড দিয়ে কোডেড হতে পারে। যেমন আমরা জানি কি আগেকার দিনে কি হতো, একটা রাজার অনেকগুলো রানী থাকতো, অর্থাৎ একটা অ্যামাইনো অ্যাসিডের জন্য অনেকগুলো কোডন থাকতে পারে, কিন্তু প্রত্যেকটা কোডনের জন্য একটাই কিন্তু অ্যামাইনো অ্যাসিড, মানে প্রত্যেকটা রানীর জন্য রাজা এক, কিন্তু রাজার জন্য অনেকগুলো রানী, ঠিক আছে। তার মানে একটা অ্যামাইনো অ্যাসিডের জন্য অনেকগুলো কোডন থাকতে পারে, কিন্তু একটা কোডন কিন্তু একটা অ্যামাইনো অ্যাসিডকেই কোড করবে, ঠিক আছে। এই পয়েন্টগুলো মাথায় রাখবে। রেপ্লিকেশনে ব্যবহৃত উৎসেচকগুলোর ব্যবহার লেখো, অর্থাৎ ডিএনএ পলিমারেজ, হেলিকেস, প্রাইমেস, এই যে এনজাইমগুলো আছে, ডিএনএ পলের আবার ভাগ আছে, পল 1, পল 3, ডিএনএ পলিমারেজ, হেলিকেস, প্রাইমেস যেটা আরএনএ প্রাইমার তৈরি করতে হেল্প করে, গাইরেজ টর্শনাল স্ট্রেন যেটা দূর করছে। সেন্ট্রাল ডগমা কাকে বলে, সেন্ট্রাল ডগমা যেখানে ডিএনএ থেকে আরএনএ, আরএনএ থেকে প্রোটিন হয়, অর্থাৎ ট্রান্সক্রিপশন ট্রান্সলেশন, সেটাকে বলা হয় সেন্ট্রাল ডগমা। ল্যাক অপেরনের গঠন সম্পর্কে, এটার ক্ষেত্রে ডায়াগ্রাম ইজ ইম্পর্টেন্ট।
ল্যাক অপেরনের গঠন কখন অন হচ্ছে কখন অফ হচ্ছে, যখন প্রয়োজন তখনই অন হবে, যখন প্রয়োজন নেই অন হবে না। যখন গ্লুকোজ রয়েছে ল্যাক অপেরন মানে অন হয়ে লাভ নেই, যখন গ্লুকোজ নেই ল্যাকটোজ রয়েছে, যখন গ্লুকোজকে ভেঙে গ্লুকোজ আর গ্যালাক্টোজ তৈরি হচ্ছে যখন, সেক্ষেত্রে ল্যাক অপেরনে চেঞ্জেস আসবে। ওকাজাকি ফ্র্যাগমেন্ট, এই যে ডিএনএ রেপ্লিকেশন একটা কন্টিনিউয়াস একটা ডিসকন্টিনিউয়াস হয়, যখন ডিসকন্টিনিউয়াসলি যখন রেপ্লিকেশন হচ্ছে তখন ছোটো ছোটো ফ্র্যাগমেন্ট তৈরি হয়, ওকাজাকি ফ্র্যাগমেন্ট তৈরি হয়। সেটা ইন্ট্রন আর এক্সনের মধ্যে পার্থক্য। ইন্ট্রন যেটা কাজে লাগে না, এক্সন যেগুলো কাজে লাগে, এগুলো রিমুভাল হয়, অর্থাৎ পোস্ট ট্রান্সক্রিপশনাল মডিফিকেশানটাও কিন্তু ভালো করে দেখে নিও। পোস্ট ট্রান্সক্রিপশনাল মডিফিকেশান, ঠিক আছে, যেখানে স্প্লাইসিং, ক্যাপিং আর কি থাকে, স্প্লাইসিং থাকে, ক্যাপিং থাকে আর পলি এ টেল অ্যাড হয়। নেক্সট চলে আসছি আমরা এভলিউশন থেকে বেসিক কিছু প্রশ্নই আসে, তার মধ্যে সবথেকে ফেভারিট প্রশ্ন হলো হার্ডি-ওয়েইনবার্গ ভারসাম্য তত্ত্বের গুরুত্ব লেখো, এর তাৎপর্য লেখো, এর মানে কি বলো, ব্যাখ্যা করো, এরকম প্রশ্ন আসে। 1 মার্কের কোয়েশ্চেন হিসেবে কি আসতে পারে, নয়া ডারউইনবাদ কি, জেনেটিক ড্রিফট কি, জিন পুল কি, ফাউন্ডার এফেক্ট কি, ভেরি ভেরি ইম্পর্টেন্ট। অ্যাটাভিজম বলতে কি বোঝো, অভিযোজিত বিকিরণ কি, ইন্ডাস্ট্রিয়াল মেলানিজম বলতে কি বোঝো, স্তন্যপায়ী প্রাণীদের মধ্যে অভিযোজনজনিত বিস্তার সম্পর্কে বর্ণনা দাও, অভিসারী অপসারী বিবর্তনের পার্থক্য লেখো, প্রাকৃতিক নির্বাচন কি, প্রাকৃতিক নির্বাচনের প্রকারগুলো খুবই ইম্পর্টেন্ট, প্রকার থেকে কিন্তু এমসিকিউ আসতে পারে, প্রকার থেকে কিন্তু এমসিকিউ আসতে পারে। মানুষ আর এপের মধ্যে পার্থক্য, সাদৃশ্য বৈসাদৃশ্য লেখো, ভেরি ভেরি ইম্পর্টেন্ট। নেক্সট চলে আসছে কি, জীববিদ্যা এবং মানব কল্যাণ, স্বাস্থ্য, রোগ, খাদ্য উৎপাদন, উন্নতি সাধন, মানব কল্যাণে অণুজীব, 3টে পয়েন্ট আছে। তো প্রথমেই সবথেকে ইম্পর্টেন্ট বলে রাখি আমি যে আদর্শ অ্যান্টিবডির গঠন, এটা আমি বলেছি ইম্পর্টেন্ট, অলরেডি ক্লাসেও বলেছি, এটা ইম্পর্টেন্ট মনে রাখবে। এর সাথে সাথে ফাইলেরিয়াসিস রোগটা ভালো করে পড়বে, প্রশ্ন এদিক ওদিক থেকে আসে ফাইলেরিয়াসিস নিয়ে। ইন্টারফেরন কি, 1 মার্কের জন্য ইম্পর্টেন্ট। সক্রিয় এবং নিষ্ক্রিয় অনাক্রমতা, সহজাত অর্জিত অনাক্রমতার পার্থক্য, কার্সিনোমা, সার্কোমা, বিনাইন টিউমার, ম্যালিগন্যান্ট টিউমারের পার্থক্য, মনোক্লোনাল অ্যান্টিবডি কি, এই প্রত্যেকটা অ্যান্টিবডির বৈশিষ্ট্য থেকে কিন্তু এমসিকিউ আসতে পারে, ঠিক আছে, কোনটা স্ট্রাকচারে বড়, কোনটা সংখ্যায় বেশি থাকে, কোনটা অ্যালার্জিক রেসপন্সে কাজ করে, ঠিক আছে। আর আসে হচ্ছে 1 মার্কের কোয়েশ্চেন আসে হচ্ছে এই ড্রাগ পার্টটা থেকে, 1 মার্কের কোয়েশ্চেন আসে ড্রাগ পার্টটা থেকে, কোনটা সাইকোট্রপিক, কোনটা উত্তেজক, কোনটা ট্রাঙ্কুলাইজার, কোন এলএসডি কী কাজে লাগে, ড্রাগের অপব্যবহার, যেহেতু প্রশ্ন লাস্ট ইয়ার এসেছিল অ্যালকোহলের নিয়ে, এবার সিগারেট স্মোকিংয়ের ওপরেও কিন্তু আসতে পারে, ঠিক আছে। মেটাস্ট্যাসিস কি, ক্যান্সার কোষের বৈশিষ্ট্য কি, ভেরি ভেরি ইম্পর্টেন্ট পার্টসের মধ্যে পড়ছে, সব ডিসকাসড আছে। নেক্সট হচ্ছে খাদ্য উৎপাদনের উন্নতি সাধনের মধ্যে উদ্ভিদ কলা উৎপাদন পদ্ধতি, অর্থাৎ প্লান্ট টিস্যু কালচার, মাইক্রোপ্রোপাগেশন, এটা কিন্তু ভালো করে পড়তে হবে, পারলে এখানেও ডায়াগ্রাম অ্যাড করে দিও, সিম্পল ডায়াগ্রাম। বায়োফর্টিফিকেশন কি, ভেরি ইম্পর্টেন্ট, যেখানে নিউট্রিশনাল ভ্যালু বাড়ানো হচ্ছে। খাদ্য পরিপূরক কাকে বলে, ব্যবহার উল্লেখ করো। এসসিপি অর্থাৎ সিঙ্গেল সেল প্রোটিন, খুব ভালো করে পড়তে হয়, এটাও 1 মার্কের জন্য আসে, ঠিক আছে। যদি বায়োলজিক্যাল দিকে দেখতে চাই তাহলে পোলট্রি পাখির রোগের নাম লেখো, আচ্ছা তাদের ব্রিডের নাম লেখো, ভেরি ভেরি ইম্পর্টেন্ট যে পোলট্রি পাখিদের বিভিন্ন ব্রিডের নাম ভালো করে পড়তে হবে। এমওইটির ফুল ফর্ম, দেশি বিদেশি কার্প, পুরুষ স্ত্রী কার্প, মেজর মাইনার কার্প, সব এক্সাম্পল দেবে, কারণ গত বছরও এখান থেকে এক্সাম্পল এসেছিলো, এবারও আসতে পারে। হাইপোফাইজেশন প্রণোদিত প্রজনন কি, নিবিড় মিশ্র চাষ, মাছ চাষের মধ্যে পার্থক্য, ফুলকা পচন, ড্রপসি রোগের জীবাণু, তাহলে রোগ খুব ভালো করে পড়বে, ব্রিড খুব ভালো করে পড়বে, এখান থেকে কিন্তু 1 মার্কের প্রশ্ন অবশ্যই আসবে, দেখে নিও। নেক্সট চলে আসছি আমরা কি, সে মানব কল্যাণে অণুজীব, সেখানে বিওডি, বায়োলজিক্যাল অক্সিজেন ডিমান্ড বেশি হলে কি হয়, কম হলে কি হয়, কোনটাকে আমরা বেটার কন্ডিশন বলবো। নর্দমান জল বিশুদ্ধকরণের পদ্ধতি, 3 প্রকার ব্যাকটেরিয়া শিল্প উৎপাদনে ব্যবহার হয়, কোন কোন ব্যাকটেরিয়া বিভিন্ন শিল্পতে ব্যবহৃত হচ্ছে, ওষুধ শিল্পে ব্যবহৃত জীবাণুর নাম ব্যাখ্যা লেখো, গৃহস্থালী খাদ্য প্রক্রিয়াকরণে জীবাণুর ব্যবহার, বায়োগ্যাস গোবর গ্যাস কী করে তৈরি হচ্ছে, ঠিক আছে, ব্যাকটেরিয়াকে জীবজ সার হিসেবে ব্যবহার করে উল্লেখ করো, এগুলো হচ্ছে সব মানব কল্যাণে অণুজীবের ইম্পর্টেন্ট টপিক। নেক্সট চলে আসি ইউনিট নাম্বার 4, যেখান থেকে আমরা 10 মার্কস পেয়ে যাব, জৈব প্রযুক্তিবিদ্যা এবং তার অ্যাপ্লিকেশন।
কি আছে ইম্পর্টেন্ট, মলিকিউলার সিজার, মলিকিউলার গাম, রেস্ট্রিকশন এন্ডোনিউক্লিয়াস ভেরি ইম্পর্টেন্ট, PBr322 এরো ডায়াগ্রাম ভেরি ইম্পর্টেন্ট, ইয়াক ব্যাক কি, ট্যাগ পলিমারেজ কি ভেরি ইম্পর্টেন্ট, PCR এর ধাপ কি, পিটি তুলা বলতে কি বোঝো, RNAi কি, সব 1 মার্কে কোয়েশ্চেন, গোল্ডেন রাইস কি, এখান থেকে আগেও আমরা MCQ দেখেছি, জিন থেরাপি বলতে কি বোঝো, জিনোম লাইব্রেরি, CDNA লাইব্রেরি পার্থক্য কি, আর একটা ভীষণ ইম্পর্টেন্ট একটা কোয়েশ্চেন হলো এবছরে জৈব প্রযুক্তির সাহায্যে কিভাবে ইনসুলিন প্রস্তুত করা যেতে পারে, সংক্ষেপে লেখো, ভেরি 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 ইম্পর্টেন্ট। ওকে, নেক্সট চলে আসছি একদম লাস্ট সেগমেন্ট, বাস্তুবিদ্যা, পরিবেশ, জনসংখ্যা, বাস্তুতন্ত্র, জৈব বৈচিত্র্য, সংরক্ষণ, পরিবেশগত বিষয়। তো এর মধ্যে স্যার কি বলেছেন, পপুলেশন কাকে বলে এটা ভালো করে দেখতে হবে, লবণাম্বু উদ্ভিদের মধ্যে অভিযোজন অর্থাৎ নিউম্যাটোফোর্স যে থাকে সেটার ব্যাপারে লিখতে হবে, বহন ক্ষমতা অর্থাৎ ক্যারিং ক্যাপাসিটি, পপুলেশন বৃদ্ধি, লেখচিত্র, এখানে পপুলেশন বৃদ্ধি দু রকমের হয়, একটা লগ হয়, একটা এক্সপোনেনশিয়াল হয়, আর একটা হচ্ছে লগ হয়। এই দুটোর যে গ্রাফটা আছে এবং তার যে ইকুয়েশনটা আছে এটা ভালো করে মাথায় রাখতে হবে। প্রাণীর খেচর অভিযোজন বর্ণনা করো, মাছের জলজ অভিযোজনগুলো লেখো, মরু অভিযোজন বর্ণনা করো, ব্লাবার কি, হেলোফাইট, সিওফাইট, এন্ডোথার্মিক, পয়কিওথার্মিক, বায়োম, সিঙ্কোলজি, সিনিকোলজি, অটোইকোলজি কি, জনসংখ্যার 3 প্রকার আন্তঃক্রিয়া ব্যাখ্যা করো, প্রাণীতে পরজীবী অভিযোজনের উদাহরণ দাও, জনসংখ্যার ক্ষেত্রে যে আন্তঃক্রিয়া অর্থাৎ যেমন ধরো মিউচুয়ালিজম কোয়েশ্চেন আসতে পারে, প্যারাসিটিজম আসতে পারে, প্রিডেশন আসতে পারে, কমেন্সালিজম, অ্যামেন্সালিজম আসতে পারে, এগুলোর এক্সাম্পল কিন্তু পড়তে হবে। যেমন মিউচুয়ালিজমের মধ্যে আমরা লাইকেন বলতে পারি, আমরা মাইকোরাইজা বলতে পারি, ঠিক আছে, সেরকমভাবেই আমাদের কিন্তু এক্সাম্পলসগুলো ভালো করে এখানে মনে রাখতে হবে, এক্সাম্পলস কিন্তু মনে রাখতে হবে। এরপরে চলে আসছি আমরা বাস্তুতন্ত্র, যার ক্ষেত্রে খুব ইম্পর্টেন্ট হচ্ছে ফসফরাস সাইকেল, নাইট্রোজেন সাইকেল। নাইট্রোজেন সাইকেল ইজ ভেরি ভেরি ইম্পর্টেন্ট, নাইট্রোজেন সাইকেল সব সময়কার জন্য ইম্পর্টেন্ট একটা মানে পার্ট হয়, এখান থেকে কোয়েশ্চেন আসবে, 5 মার্কস ধরে রাখতে পারো। তাছাড়া বাস্তুতন্ত্রের পর্যায়ক্রম কাকে বলে, উদ্ভিদের পর্যায়ক্রম বর্ণনা করো, বাস্তুতন্ত্রের শক্তি প্রবাহের জন্য যে লিন্ডেম্যানস 10% ল, যে লটা আছে যে এভরি এতে 10% করে লস হয়ে যাচ্ছে এনার্জি, সেইটার লটাও ভেরি ইম্পর্টেন্ট, মাথায় রাখতে হবে। এছাড়া নেক্সট কি চলে আসছে, নেক্সট চলে আসছে হচ্ছে আচ্ছা এখানে আরও যে জিনিসগুলো মাথায় রাখতে হবে, যে ফুড চেন, ফুড ওয়েব, এই পার্টগুলো কিন্তু ভালো করে পড়তে হবে, ঠিক আছে। জৈব বৈচিত্র্য সংরক্ষণ, জৈব বৈচিত্র্য সংরক্ষণের মধ্যে রেড ডেটা বুক, ক্রায়ো প্রিজার্ভেশন কি ভেরি ইম্পর্টেন্ট, লিকুইড নাইট্রোজেনে -190 ডিগ্রি সেলসিয়াসে লিকুইড নাইট্রোজেনে স্টোর করা, অরণ্য ধ্বংসের কারণ ভেরি ভেরি ইম্পর্টেন্ট, যে লস অফ বায়োডাইভার্সিটি কেন অবলুপ্ত হয়ে যাচ্ছে তার কারণ, ঠিক আছে, খুব খুব ইম্পর্টেন্ট। বায়োডাইভার্সিটি লস, যদি বাইরের থেকে কোনো স্পিসিস চলে আসে, প্রচুর পরিমাণে যদি পোচিং হয়, এগুলো প্রবলেমসগুলো রয়েছে যার জন্য বায়োডাইভার্সিটি কমে যাচ্ছে। জৈব বৈচিত্র্য হটস্পট নির্ধারণের সূত্র, কাকে আমরা হটস্পট বলবো, XC2 কাকে বলে উদাহরণ দাও, জৈব বৈচিত্র্যের ভাগ বর্ণনা করো, গামা বৈচিত্র্য কাকে বলে, এখানে আলফা যে গামা যে বৈচিত্র্যগুলো আছে সেগুলো আসতে পারে। লাস্ট বাট নট দ্য লিস্ট চলে আসে পরিবেশগত বিষয় অথবা যেটাকে বলা হয় এনভায়রনমেন্টাল ইস্যুস, যেখানে আছে সেখানে কেন ওজোন স্তর ক্ষয় হচ্ছে, ঠিক আছে, গ্রিন হাউস এফেক্ট কি ভেরি ইম্পর্টেন্ট, জলদূষণের কারণ কি, এগুলো ছোটোবেলা থেকে পড়ে এসছো, এই চ্যাপ্টারটা হলো সবথেকে ইজি চ্যাপ্টার। জৈব বিবর্ধন বা বায়োম্যাগনিফিকেশন কি, উদাহরণ দ্বারা ব্যাখ্যা করো, ভেরি ভেরি ইম্পর্টেন্ট কোয়েশ্চেন। সুন্দরলাল বহুগুণা, চিপকো মুভমেন্ট, চিপকো আন্দোলন, বায়ু দূষণের উৎস, মানবদেহের প্রভাব কি আছে, ইলেকট্রোস্ট্যাটিক অধক্ষেপক কি, তেজস্ক্রিয় বর্জ্য ব্যবস্থাপনায় যে কোনো 2টি পদ্ধতি লেখো, জলদূষণের ক্ষতিকারক প্রভাব। তাহলে এগুলো হচ্ছে ইম্পর্টেন্ট টপিক যেগুলো আমরা ডিসকাস করলাম। ডায়াগ্রাম তো আমি আগেই বলে দিয়েছিলাম, শুক্রাশয়ের কলাস্থানিক গঠন, ডিম্বাশয়ের এবং শুক্রাণুর গঠন, অ্যান্টিবডির গঠন, HIV অ্যান্টিবডিটাকে বেশি ফোকাস করো, PBr322 ইনসুলিনটা যখন এক্সপ্লেন করবে ডায়াগ্রাম করবে, আর PCR এ ফ্লো চার্ট দেবে। তো এখানে যে যে জিনিসগুলো বলার কথা আমি বলে দিই, যে ডায়াগ্রাম করবে, ফার্স্ট পয়েন্ট, যেখানে যেখানে ফ্লো চার্ট দেওয়ার কথা ফ্লো চার্ট দেবে। থার্ড পয়েন্টে আনসার লিখবে, পয়েন্টে উত্তর দেবে, ঠিক আছে। এইগুলো কিন্তু মাথায় রেখো ভালো করে, বছরে প্রথম থেকে এগুলো বলে এসছি। সাইন্টিফিক নেম ঠিকভাবে লিখবে,
ঠিক আছে, এগুলো ইম্পর্টেন্ট পয়েন্ট আছে যেগুলো আমি ক্লাসের শুরুর থেকে প্রথম দিন থেকে বলেছি, আজও বললাম। তো ব্যাপারটা হলো কি যে এটা হচ্ছে বলা যেতে পারে তোমাদের স্কুল লাইফের লাস্ট এক্সাম তোমরা দিতে চলেছো। তো তোমরা এই এক্সামটার পরে আর কিন্তু স্কুল স্টুডেন্টস নেই, তোমরা বড় হয়ে যাচ্ছ। তো স্কুল লাইফের লাস্ট এক্সাম খুব ভালো করে শান্ত মাথায় দেবে, ভালো করে পড়াশুনো তোমরা করেছো, যেগুলো যেগুলো পড়ার দরকার ছিল তোমরা পড়েছো, সারা বছর পড়েছো। যারা পড়োনি তারা 3 দিনে ফুল এফর্ট দিয়ে বায়োলজিটিকে একটু ভালোবেসে যে পয়েন্টগুলো ইম্পর্টেন্ট বললাম, সারা বছর বলেছি, সেগুলোকে ভালো করে ফোকাস করে পড়ো। আশা করি কোনো সমস্যা হবে না, আশা করি, মানে আশা করবো না, আমি কনফিডেন্সের সাথে বলছি যে কোনো সমস্যা হবে না। যেটুকু পার্ট তোমাদের আমি বলে দিয়েছি এখানে, যে পার্টগুলো বলার ছিল সেগুলো সব কটা পার্ট কিন্তু এখানে আমি বলে দিয়েছি। তোমাদের কাজ হলো শুধু সেই জিনিসটাকে রিভাইজ করা। এই 3 দিনের সময়টাকে ভাগ করে নাও, কি করে ইউটিলাইজ করবে 3 দিনটাকে। সবার আগে যে পার্টগুলো পড়া হয়নি সেটা, অথবা যেখান থেকে বড় কোয়েশ্চেন আসে সেই জায়গাটা রেডি করে নাও আজকেই। যদি সেটা ফার্স্ট ইউনিট থেকে হয় বা সেকেন্ড ইউনিট থেকে হয়, বড় বড় চ্যাপ্টারগুলো আগে পড়ে নাও, নিয়ে তারপর যে বাকি যে কয়েকদিন থাকবে সেখানে শুধু রিভাইজ করো। আমার মনে হয় না কোনো সমস্যা হবে। যদি কোনো সমস্যা হয় অবশ্যই জানিও, স্যারও আসবেন তোমাদের সাথে ডিসকাস করতে, স্যার লাইভেই আসবেন তোমাদের সাথে ডিসকাস করতে, আমি রেকর্ডেড দিলাম। তো আশা করি পরীক্ষা ভালো হবে। অনেক ভালোবেসে সারা বছর ধরে তোমাদের পড়িয়েছি, তো আশা করছি যে এক্সপেক্ট করছি যে রেজাল্টটা তোমরা দিতে পারবে, সেটা নিশ্চয়ই তোমরা অ্যাচিভ করতে পারবে। আর ব্যাস, ভালো করে স্কুল লাইফের লাস্ট পরীক্ষা দাও, দুর্দান্ত হবে পরীক্ষা। সবাইকে অল দ্য বেস্ট, আর থ্যাংক ইউ, খুব ভালো হবে পরীক্ষা।